ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাগো। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিদাতা। জয় হে জয় হে জয় হে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্ত্রই হোক আমাদের যুদ্ধমুখর 25শে বৈশাখের প্রার্থনা। অন্তরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলি, জয় হোক আমার মহান ভারতের বীর সন্তানদের। রবীন্দ্রনাথ আজীবন শান্তির কথা বলেছেন, কিন্তু সেই তিনি বলেছেন, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তারে তৃণ সমদহে। আজকের এই রবীন্দ্র সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাই। সম্পূর্ণ বৈশাখ মাসটাই একটা বাঙালির উৎসবের মাস, রবীন্দ্র উৎসব। রবীন্দ্রনাথকে ঘিরেই আমাদের জীবন শুরু ও শেষ, সেই কুমোরপাড়ার গরুর গাড়ি থেকে শেষে তোমারও অসীমে। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা কখনো শেষ হবার নয়। কারো কারো ইষ্ট দেবতা রবি। সকাল শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, দেয়ালে কালো ফ্রেমে বাঁধানো সাদা কালো ঋষি রবীন্দ্রনাথ। সকালবেলায় ও মুখ দেখলে দিন ভালো হয়ে যায়, এই বলেই তাদের বিশ্বাস। সেই বিশ্বাসের ওপর আস্থা রাখলে সারাটা দিন যেমনই কাটুক না কেন, দিন শেষে সকল কষ্ট আর অপমানের মলম সেই রবীন্দ্রনাথ। কেউ আঁকড়ে ধরেন শ্রীরামকৃষ্ণ কথামৃত, কেউ বা গীতবিতান। এই দুটোই বাঙালির যন্ত্রের উপশমের টোটকা হয়ে আছে যুগ যুগ ধরে। আজ এই সন্ধ্যাটি আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমার্ধে আমরা যারা কর্মজীবনে ব্যস্ত ন্যস্ত হয়ে বাড়ি ফিরি, অথচ কিছুই করার সুযোগ পাই না, সেই তারা আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো নিজেদের অপটু গলা দিয়ে। কেউ কবিতা বলবো, কেউ বা একটু গান গাইব। প্রথমেই আমি এখানে ডেকে নেব আমাদের ডিরেক্টর প্রফেসর বিক্রমজিৎ বাসু ও আমাদের কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, যিনি আজকে এখান থেকে রিলিজ নিচ্ছেন, উনি সিমফার ধানবাদে ট্রান্সফার হয়েছেন, সেইখানে যাবেন, গিয়ে সেখানে জয়েন করবেন। তাদের দুজনকে আমি মঞ্চে ডেকে নেব, প্রফেসর বিক্রমজিৎ বাসু আর সিদ্ধার্থ দে। এসে আপনারা একটু প্রদীপ প্রজ্বলন করে প্রোগ্রাম শুভারম্ভ করুন। Choao, Prane,
ডাইরেক্টর স্যারকে ডেকে নেব একটু আজকের দিনে কিছু বলার জন্য। স্যার প্লিজ। এই রবীন্দ্র জয়ন্তীতে আমার একটা পংক্তি মনে পড়ে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই পংক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসামান্য দৃষ্টিভঙ্গির প্রকাশ, যা নির্ভীকতা, আত্মমর্যাদা ও নৈতিক সাহসকে তুলে ধরে। বর্তমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি প্রগতিশীল ও সমাজমুখী বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসাবে আসুন আমরা তার এই প্রার্থনাটিকে স্মরণ করি। আমরা আজ এখানে একত্রিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করতে, যিনি বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, ভারতের এক দূরদর্শী মনীষী এবং আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ। তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন, একটি সাংস্কৃতিক ও প্রভাবশালী পরিবারে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতা এবং ধর্মীয় সংস্কারক। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলতে গেলে 10 মিনিট সময়টা খুবই সামান্য সময়, অতি ক্ষুদ্র সময়। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ছোটবেলা থেকে জেনেছি, আমরা চিনেছি এবং আমাদের সারাটা জীবন চলে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো করে জানতে এবং বুঝতে। আমি নেক্সট 10 মিনিটে আমি কিছু ওনার যে অবদান গোটা বিশ্বের সামনে, সেটাকে আমি তুলে ধরবো আপনাদের কাছে এবং কিছু কমেন্ট আমি ইংলিশে রাখবো, আমি আগেও বলেছি। A remarkable fact is that Tagore did not receive any formal degree from any university. Though he briefly attended schools in Kolkata and later studied in England, he never completed a college degree. His education was largely self-directed. He learned from private tutors, wide reading, travel, and deep engagement with the arts, culture, and philosophy. Despite this, he became a world-renowned polymath. এই কথাটা মোর ইম্পর্টেন্ট, কারণ আমাদের বৈজ্ঞানিক সমাজে, আমাদের ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক সময় পেডিগ্রির কথা বলি, আমরা অনেক সময় বলি কেউ পিএইচডি করেছে পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয় থেকে, কেউ পড়েছে আইআইটিতে, কেউ পড়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার মধ্যে, কেউ পড়েছে কলকাতার বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে, সেন্ট জেভিয়ার্স, কলকাতা বিশ্ববিদ্যালয় বড় বড়, এবং তার জন্য আমরা অনেক সময় আমরা আত্মগর্বেতে ভুগি। কিন্তু আপনাদের সবার সামনে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, যিনি কিন্তু পৃথিবীর এই ধরনের কোনো বড় বড় বিশ্ববিদ্যালয় তখনকার সময় তিনি কিন্তু যাননি, তিনি কিন্তু সেখানে পড়াশোনা করেননি। Tagore was a poet, novelist, playwright, dramatist, painter, philosopher, composer, educationist, linguist, grammarian, and overall a great social reformer. A true Renaissance figure of Bengal, his creative output was vast and diverse, contributing profoundly to literature, music, art, education, philosophy, and reform. বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই উনি রচনা করেছেন। বাংলা সাহিত্যে এক নতুন গভীরভাবে আধ্যাত্মিক এবং গীতিধর্মী শৈলীর প্রবর্তন করেন উনি। In English, there is a phrase that he has many fasts. So he is the first Asian and first non-European to receive the Nobel Prize in Literature in the year 1913 for his creation, Gitanjali, which was also translated in English by none other than poet Yeats in England. উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, চোখের বালি, কাবুলিওয়ালা, ডাকঘর, শেষের কবিতা, 4 অধ্যায়। 2000-এরও বেশি উনি গান রচনা করেছেন, যেগুলি আজ রবীন্দ্রসঙ্গীত নামে সারা ভারতে বিখ্যাত। তিনি হচ্ছেন একমাত্র কবি যিনি 2টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। He is the only poet perhaps in the history of the world who has created 2 national songs for 2 independent nations, that is India and Bangladesh. তার সুর এবং ভাবনা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত প্রভাব ফেলেছে। His creativity also inspired Sri Lanka to
create their own national song. He has traveled to over 30 countries across 5 continents from 1878 to 1932. He delivered lectures, met global thinkers like Einstein, Roman Ronald, Yeats, Gandhiji, and engaged in East-West cultural dialogues. His vision of unity in diversity and universal brotherhood was well ahead of his time. তিনি বাংলার নবজাগরণের ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে নবজাগরণে বাংলা একটা অসাধারণ বৌদ্ধিক সাংস্কৃতিক এবং সামাজিক জাগরণের তিনি অন্যতম সাক্ষী ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিত্বের মধ্যে কবিগুরু ছিলেন সাহিত্যিক উৎকর্ষতা এবং নীতি সংস্কারের প্রতীক। কুসংস্কার, জাতিভেদ এবং অন্ধ জাতীয়তাবাদ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। You all remember that Tagore renounced his knighthood in the year 1919 as a solidarity or as a solid protest against Jallianwala Bagh massacre, describing it as a stain of blood upon the nation, a courageous act of moral resistance against colonial brutality. It is a lesser known and yet remarkable fact that Tagore named Amartya Sen, who would go on to become a Nobel laureate in economics. Tagore also named a young boy, Saran Kumar, who would later be known as I.K. Gujral, the 12th Prime Minister of India, a symbol of how Tagore's influence extended across generations, inspiring not only poets and artists, but also scholars and scientists. He is also an institution builder. He founded Vishwabharati University in the year 1921 at Shantiniketan based on a vision of universal humanism, nature-centric learning, and interdisciplinary education. Believed in education what was not mechanical but holistic, incorporating arts, science, and moral development. His school became a model of progressive learning free from colonial constraints. Though not a trained scientist, Tagore showed deep interest in modern science, metaphysics, and logic. He held landmark conversations with Albert Einstein, another Nobel laureate, during 1930 and 31 on the nature of reality, consciousness, and the universe, where they discussed the nature of reality, consciousness, and truth, remain iconic examples of East-West philosophical exchange. He shared a close friendship of several scientists par excellence like Acharya Jagadish Chandra Bose, whom he deeply admired for his pioneering work in plant physiology and radio science. Tagore supported Bose's research publicly and dedicated poems to him, celebrating the fusion of scientific discovery with Indian thought. He also interacted with scientists like Prafulla Chandra Ray, appreciating the cultural and ethical dimensions of scientific work. Rabindranath Tagore delivered the inaugural lecture at Bose Institute in Calcutta on 30th November 1917, where he praised the vision of Jagadish Chandra Bose and emphasized the harmony between scientific pursuit and spiritual wisdom. In the Bose Institute, that platform where Tagore gave the lecture in the year 1917, many Nobel laureates subsequently came and delivered lecture from the same podium. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে উনি অনেক দুঃখ এবং কষ্ট মধ্যে দিয়ে উনি কাটিয়েছেন। ওনার মা সারদা দেবী যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 18 বছর বয়স, 14 বছর বয়স, তখনই ওনার মৃত্যু হয়। পরিবারে তারপরও একাধিক মৃত্যু ঘটেছে। স্ত্রী মিলানিনী দেবী 1902 সালে মারা যান। 5 সন্তানের মধ্যে 2 জন, কন্যা রেণুকা 1903 সালে, কনিষ্ঠ পুত্র সামীন্দ্রনাথ 1907 সালে। এই গভীর ব্যক্তিগত ক্ষতগুলো তার অনেক রচনার আধ্যাত্মিকতা এবং আত্মানুসন্ধানী ভাবনাকে প্রভাবিত করেছে। In the context of sadness and loss, Tagore's life holds a profound lesson for us and for all of us, particularly the young generations in today's world. Despite enduring a series of personal tragedies,
the loss of his mother, wife, children, and other beloved ones, he continued to create, inspire, and nurture beauty in thought and expression. This is deeply relevant to our times because many young minds today struggle with challenges related to mental wellness. Mental wellness is one of the key words that is very common in today's generation. In moments of distress, may we all draw strength from how Tagore remained resilient, positive, and creative, even in the face of sorrow. 7ই আগস্ট 1941 সালে 80 বছর বয়সে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক ভবনে প্রয়াণ ঘটে। কলকাতায় হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। তার সাহিত্য, গান, প্রতিষ্ঠান ও চিন্তাধারার মাধ্যমে আজও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন আত্মিক মুক্তি, সত্য ও সর্বজনীন ঐক্যে। I close my lecture with one of his statement. Faith is the bird that feels the light and sings when the dawn is still dark. Tagore belongs to the generation of the Indian intellectuals where it was widely believed that what Bengal thinks today, India will think tomorrow. The state of West Bengal and the city of Kolkata, which is also known as City of Joy, used to be known as the nerve center of Bengal Renaissance and the city of creativity in both liberal arts, science, and culture. That is the legacy this particular city holds for many decades. Before I close my address, I used to mention that I have tried my best to introduce many new initiatives to make CGCRI a model lab. Some of these include safety policy implementation, as well as framing the formal safety guidelines, creating a general book as the guidelines to all new recruits, new performance appraisal system together with mentoring of scientists and technical workforce, apart from establishing major research programs for self-reliant India. I appeal to all the employees of CGCRI to work together cohesively and also to cooperate with me so that the scientific community will slowly recognize that what CGCRI implements today, CSR will implement tomorrow. Thank you. Namaskar. Jai Hind. আমাদের এই যাওয়া আসা বিশেষ করে আমাদের এই কমন ক্যাডার অফিসারদের লেগেই থাকে। তো আজকে একজনের যাওয়ার দিন। তো সিদ্ধার্থ দে আমাদের কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি আগেই বলেছি যে উনি আজকে রিলিজ নিচ্ছেন। তো আমি একটুখানি ওনাকে মঞ্চে ডেকে নেব, সিদ্ধার্থ দেকে, এবং আমাদের ডাইরেক্টর স্যারকে ডেকে নেব। স্যার, আমরা শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, ছোট্ট Mr. Siddhartha De served CGCRI for last few years as Controller of Administration. I joined this institute on November 8, 2024. He is one of those officers with whom I have worked, or I would say I have the privilege of working with him for last 6 months. He is one of the person, who impressed me most in terms of his promptness in delivering any kind of document, sharing deep thoughts and insights that how to address different administrative procedures as well as suitably modifying them, revising them, so that I can function various administrative works in a very, very regulated manner as well as ethically correct manner. So many of us work in an institution, but often I have seen that some people create a perception among the larger cross-section of the employees. And this perception I can share with you that many employees in this institution, whether they are scientists, technical officers, contractual employees, often they have told me that আমাদের কোয়াশার কিন্তু খুব ভালো মানুষ,
what it means that he is really a gentleman, and then also he is a good human being with good nature, very cooperative. And so from next week onwards, while we are going to miss him, I wish him all the best. And please visit us, please meet us here at CGCRI whenever you are in Calcutta. Now, I wish to request you to say a few words for the community, CGCRI community. You have made me very emotional. I don't know whether I'll be able to speak. Anyway, CGCRI is like my home. I first started my career in CSIR at CGCRI way back in 1999. Was here for a very brief period of 5 years, and in 2004, I was transferred out to IICB, and then after quite a long interval, I came back and joined CGCRI again in 2021. So this time it was a 4-year spell, and let me confess, it was a very sweet spell. I really enjoyed working with all of you. It's an amazing team, and I've been to many CSI labs. I've well served in CSI headquarters, but this team at CGCRI is absolutely wonderful. We have brilliant scientists, very enthusiastic technical officers, and our administrative people. They are all such a good team and very good human being. So working with this community was an honor for me. I was privileged to have served CGCRI. I'm very proud that I had got this opportunity of serving CGCRI for 2 spells at least. As you have heard, it's very common for common cadre officers like us to be transferred out from one lab to another. That is what the system is, and we all need to accept it. I would just like to thank you for giving me this opportunity and for cooperating with me. Sometimes, being in administration, we have to take certain decisions which may not be liked by all, but in the greater interest of the institute, we all need to take them. And I'm very happy that people have taken this in true spirit, in good spirit, and they have always accepted all these things.